নেক্সট প্রপার্টি পর্যায় সারণীর চ্যাপ্টারের ইলেকট্রোনেগেটিভিটি, তড়িৎ ঋণাত্মকতা বলে। এটাও খুব ইম্পর্টেন্ট একটা প্রপার্টি, এটা মাধ্যমিক লেভেলে পড়েছো। আর এই চারটে মেন প্রপার্টি, একটা হচ্ছে রেডিয়াস, একটা হচ্ছে আয়োনাইজেশন এনার্জি, ইলেকট্রন অ্যাফিনিটি আর ইলেকট্রোনেগেটিভিটি। এই চারটে বিশেষ করে পড়বে ভালো করে, বাকিগুলো অল্প অল্প করে একটু বলে দেবো আমি, সেগুলো ইম্পর্টেন্ট কিন্তু এই চারটে বেশি ইম্পর্টেন্ট। ইলেকট্রোনেগেটিভিটিকে আমি শর্টকাটে E.N বলবো, E.N। প্রথমে আসি সংজ্ঞা, কাকে বলে ইলেকট্রোনেগেটিভিটি, মাধ্যমিক লেভেলেই তোমরা পড়েছো, তাই এই সংজ্ঞাটা তোমরা জানো। তোমাদেরকে জিজ্ঞাসা করলেই তোমরা বলতে পারবে খুব সহজেই। তো আমি একটু বুঝিয়ে বলি যে ভেবে নাও এইটা একটা অ্যাটম এ, আর একটা অ্যাটম হচ্ছে এ, একই পরমাণুর দুটো, একই মৌলের দুটো পরমাণু, একটা এ আর এটাও এ। এখন যখন এরা যদি সমযোজী বন্ধনে আবদ্ধ হয় তখন কিভাবে হয়, এটাও পড়েছো মাধ্যমিক লেভেলে। সাপোজ হবে এ একটা ইলেকট্রন দিল আর এই এ একটা ইলেকট্রন দিল, আর দুজনে অষ্টক পূর্তির জন্য ইলেকট্রনটা ভাগাভাগি করলো, তাহলে একটা সমযোজী বন্ধন তৈরি হবে, এ সিঙ্গেল বন্ড এ। এখন এই এটার, প্রথম এটার যে ইলেকট্রন আছে আর দ্বিতীয় এটার যে ইলেকট্রন আছে, এই বন্ধনে দুটো সেই ইলেকট্রন দুটো আছে। সাপোজ আমি এইখানে একটা ইলেকট্রন লিখেছি, এইখানে একটা ইলেকট্রন লিখেছি, তাহলে এই যে ইলেকট্রনটা হলো, এইটা প্রথম ইলেকট্রনটা, প্রথম এর ইলেকট্রন, এটা দ্বিতীয় এর ইলেকট্রন, একে বলা হয় বন্ধন জোড় ইলেকট্রন, বন্ধন জোড় ইলেকট্রন। আচ্ছা, এখন কোশ্চেন হচ্ছে যে এই ইলেকট্রন দুটো এইভাবে থাকবে নাকি দুটোই এই এর দিকে চলে যাবে, নাকি দুটোই এই এর দিকে চলে যাবে, নাকি এই দুটো সমান দূরত্বে থাকবে। এর প্রথম ইলেকট্রনটা এর কাছে, দ্বিতীয় ইলেকট্রনটা এই এর কাছে, দুটো ইলেকট্রন দ্বিতীয় এর কাছে, দুটো ইলেকট্রন প্রথম এর কাছে, নাকি দুটো ইলেকট্রন সমান দূরত্বে থাকবে। তোমার কি মনে হচ্ছে? সমান দূরত্বে থাকবে। সমান দূরত্বে থাকবে, এই ব্যাপারটা হবে। কিন্তু আমি যদি এখানে এ আর বি নিতাম, এ একটা আলাদা পরমাণু, বি একটা আলাদা পরমাণু, যেমন এই ক্ষেত্রে এটা হাইড্রোজেন ভাবো, তাহলে বুঝতে পারবে হাইড্রোজেন H2, আর এক্ষেত্রে ভেবে নাও HF, ভেবে নাও HF। তাহলে এ আর বি, এখন কি হবে, দুটো ইলেকট্রন সমান দূরত্বে থাকবে, নাকি দুটো ইলেকট্রন এ এর দিকে থাকবে, নাকি দুটো ইলেকট্রন বি এর দিকেই থাকবে, নাকি এ এর দিকে নিজের ইলেকট্রন, বি এর দিকে নিজের ইলেকট্রন, কোনটা হবে মনে হচ্ছে তোমার? স্যার যার নেগেটিভিটি বেশি সে নিজের দিকে টেনে নেবে। একদম ঠিক, সংজ্ঞাটাও তাই। যেহেতু আমি এইচএফ ভাবছি, এই দুটো ঘটনা ঘটতে পারে। এইচএফ যদি না ভাবি, এ আর এই 2 নম্বর আর 3 নম্বর ঘটনা ঘটতে পারে, যে দুটো ইলেকট্রন এর দিকে থাকতে পারে যখন এর ইলেকট্রোনেগেটিভিটি বেশি হবে বি এর তুলনায়, আর এই ঘটনা ঘটবে যদি বি এর ইলেকট্রোনেগেটিভিটি বেশি হয় এর তুলনায়। তাহলে ইলেকট্রোনেগেটিভিটির সংজ্ঞাটা কি ছিল? সমযোজী বন্ধনে আবদ্ধ দুটি পরমাণুর যে পরমাণুটির ইলেকট্রন জোড়, বন্ধন ইলেকট্রন জোড় নিজের দিকে টানার বা নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতা বা প্রবণতা বেশি, এই যে ধর্মটাকে বলা হয় ইলেকট্রোনেগেটিভিটি। সমযোজী বন্ধনে আবদ্ধ ইলেকট্রন জোড়কে, বন্ধন ইলেকট্রন জোড়কে নিজের দিকে টানার বা আকর্ষণ করার প্রবণতা বা ক্ষমতা। তাহলে এটা সংজ্ঞা, সংজ্ঞাতে কি আসছে, সমযোজী বন্ধনে আবদ্ধ হতে হবে তাদেরকে। তার মানে এটা একটা পরমাণুর ঘটনা নয়, সমযোজী বন্ধনে আবদ্ধ পরমাণুর ঘটনা। যেহেতু দেখো এ আর এ দুটোই একই মৌলের পরমাণু, তাই এদের দুজনেরই ইলেকট্রোনেগেটিভিটি সমান, তাই ইলেকট্রনটা সমান দূরত্বে থাকবে। কিন্তু এ আর বি দুটো আলাদা মৌলের পরমাণু, এখানে কিন্তু একই ইলেকট্রোনেগেটিভিটি হবে না, হয় এর বেশি হবে না হলে বি এর বেশি হবে। এইচএফ এর ক্ষেত্রে কি হতো, ফ্লুরিনের বেশি হতো আমরা জানি, তাই ফ্লুরিনের দিকে ইলেকট্রনটা থাকবে। ঠিক আছে, তাহলে ইলেকট্রোনেগেটিভিটি সমযোজী বন্ধনে আবদ্ধ পরমাণুর ঘটনা।
এর আগে যেগুলো বলেছি আয়োনাইজেশন এনার্জি বা ইলেকট্রন অ্যাফিনিটি বা রেডিয়াস, এগুলো কিন্তু বিচ্ছিন্ন পরমাণুর ঘটনা, একক পরমাণুর ঘটনা, আলাদা পরমাণুর ঘটনা। এইটা নির্দিষ্ট মান আছে। এই যে ইলেকট্রোনেগেটিভিটি, এর মান পরিবর্তন হবে। আর কি কি বিষয়ের উপর নির্ভর করবে একটু পরেই বলছি, তখন বুঝতে পারবে যে ইলেকট্রোনেগেটিভিটির মান পরিবর্তন হয়, কেন হয় বুঝতে পারবে। তাহলে সংজ্ঞাটা প্রথমে জেনে গেলাম। ইলেকট্রোনেগেটিভিটির সংজ্ঞাটা কি? বন্ধনে, সমযোজী বন্ধনে আবদ্ধ দুটি পরমাণু বা দুটি মৌলের পরমাণু বন্ধন ইলেকট্রন জোড়কে নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতা বা প্রবণতাকে বলা হয় তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটি। আর এর কোনো একক নেই, একক নেই, এটা সংখ্যা মাত্র, এটা একটা সংখ্যা। মানে কারো ইলেকট্রন, যেমন ফ্লুরিনের ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে 4.0, এটা ভ্যালু। হাইড্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে 2.1, ভ্যালু, শুধু ভ্যালু, এর একক নেই, একক বিহীন একটা রাশি। এগুলো কি করে পেয়েছি পরে বলছি। তাহলে দ্বিতীয় পয়েন্ট কি, কি কি বিষয়ের উপর নির্ভর করে? ফ্যাক্টর। আবার ফ্যাক্টরসে যাব। প্রথম ফ্যাক্টর একই রকম ভাবে জেড স্টার, নিউক্লিয়াসের আধান। জেড স্টার তুমি নিজেই বলতে পারবে যে না একটা পরমাণু আর একটা পরমাণুর সাথে সমযোজী বন্ধনে আবদ্ধ আছে, এর প্রথম পরমাণুর জেড স্টার বেশি আর দ্বিতীয় পরমাণুর জেড স্টার কম। তাহলে বলো কে, কার ইলেকট্রোনেগেটিভিটি বেশি হবে? কে ইলেকট্রনটাকে নিজের দিকে বেশি টানবে? যার জেড স্টার বেশি মানে প্রথমটা। যার জেড স্টার বেশি, তাহলে জেড স্টারের সাথে সমানুপাতিক সম্পর্ক। 2 নম্বর ফ্যাক্টর রেডিয়াস, ব্যাসার্ধ। ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক, অবশ্যই ব্যস্তানুপাতিক। আকার ছোট হবে, জেড স্টার বেশি হবে, আকর্ষণ বেশি করবে, ইলেকট্রোনেগেটিভিটি বেশি। 3 নম্বর পয়েন্ট, এটা একটু আলাদা রকম পয়েন্ট, এটা হেডিং দাও জারণ সংখ্যা। জারণ সংখ্যা, অক্সিডেশন নাম্বার। জারণ সংখ্যা আমাদের চ্যাপ্টার আছে, যদিও মাধ্যমিক লেভেলে জারণ সংখ্যা কি তোমরা জানো। আমি 3টে মৌল দিচ্ছি, Fe, Fe2+ আর Fe3+। এটা আয়রনের পরমাণু, প্রথম পরমাণু, এটা 2+, আধান হচ্ছে 2, জারণ সংখ্যা 2, 2 বা +2, আর এর জারণ সংখ্যা +3। এখন কে বেশি ইলেকট্রনটাকে নিজের দিকে টানবে? Fe টানবে, Fe2+ টানবে, না Fe3+ টানবে? Fe3+। Fe3+। অর্থাৎ যত জারণ সংখ্যা বৃদ্ধি পাবে ইলেকট্রোনেগেটিভিটি বৃদ্ধি পাবে। আচ্ছা একটু ভালো করে বলে দিই, জারণ সংখ্যা ধনাত্মক মান বৃদ্ধি পেলে, হ্যাঁ, তাহলে ইলেকট্রোনেগেটিভিটি সমানুপাতিক অক্সিডেশন নাম্বার, ব্র্যাকেটে লিখে রাখো পজিটিভ, কারণ জারণ সংখ্যা পজিটিভও হতে পারে নেগেটিভও হতে পারে। তাই পজিটিভ ভ্যালু যত বাড়বে, জারণ সংখ্যা ধনাত্মক মান যত বাড়বে, ইলেকট্রোনেগেটিভিটি তত বৃদ্ধি পাবে। কারণ তুমি বুঝতেই পারছো যে এখানে জেড স্টার যা হবে, Fe3+ এর জেড স্টার অনেক বেশি হবে, কারণ Fe3+ এর ক্ষেত্রে 26টা প্রোটন তোমার 23টা ইলেকট্রনকে আকর্ষণ করছে, আর Feর ক্ষেত্রে 26টা প্রোটন 26টা ইলেকট্রনকে আকর্ষণ করছে, আর এক্ষেত্রে 26টা ইলেকট্রন 24টা ইলেকট্রন, 26টা প্রোটন 24টা ইলেকট্রনকে আকর্ষণ করছে। তাহলে আকর্ষণ বাড়ছে, জেড স্টার বাড়ছে, জারণ সংখ্যা বাড়ছে, ধনাত্মক মান বাড়ছে, ইলেকট্রোনেগেটিভিটি বাড়ছে। 4 নম্বর পয়েন্ট, একটা ফর্মুলা আছে, এই ফর্মুলাটা পরবর্তীকালে আমরা পড়বো। ইলেকট্রন নেগেটিভিটি সমান ইলেকট্রন আয়োনাইজেশন এনার্জি প্লাস ইলেকট্রন অ্যাফিনিটি ডিভাইডেড বাই 2। এটা একটা ফর্মুলা, এই ফর্মুলাটা একজন বিজ্ঞানী দিয়েছেন, সেই বিজ্ঞানের নাম হলো মুলিক্যান। মুলিক্যানের ফর্মুলা এটা। মুলিক্যান বিজ্ঞানী কি দিয়েছে? ইলেকট্রোনেগেটিভিটি সমান কোন মৌলের আয়োনাইজেশন এনার্জি প্লাস তার ইলেকট্রন অ্যাফিনিটি ডিভাইডেড বাই 2। তাহলে এখান থেকে কি দেখতে পাচ্ছ যে ইলেকট্রোনেগেটিভিটি আয়োনাইজেশন এনার্জির সাথে সমানুপাতিক, ইলেকট্রন অ্যাফিনিটির সাথে সমানুপাতিক। অর্থাৎ কোন মৌলের যদি ইলেকট্রন অ্যাফিনিটি আর আয়োনাইজেশন এনার্জি বৃদ্ধি পায়, তাহলে তার ইলেকট্রোনেগেটিভিটিও বৃদ্ধি পাবে। দেখো এখান পর্যন্ত বুঝতে পারলে কি যা বললাম? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। তাহলে
চারটে বিষয় বললাম। 5 নাম্বার পয়েন্টটা একটু বুঝতে তোমার একটু অসুবিধা হবে, কারণ এখানে কেমিক্যাল বন্ডিং এর একটা টপিক আসবে, সেই জন্য একটু অসুবিধা হবে। তোমাকে একটু বলি, তুমি শুনেছো কিনা আমি জানি না, তাও আমি বলি। যেন কার্বনের কিছু যৌগ আমি লিখছি, এখানে একটা কার্বনের যৌগ লিখলাম CH4 বা CH3 সিঙ্গেল বন্ড CH3, এটা একটা কার্বনের যৌগ, এটার নাম হচ্ছে ইথেন। আর একটা কার্বনের যৌগ CH2 ডাবল বন্ড CH2, এটার নাম হচ্ছে ইথিলিন বা ইথিন। আর একটা যৌগ হচ্ছে CH ট্রিপল বন্ড CH, এটার নাম হচ্ছে অ্যাসিটিলিন বা ইথাইন। শুনেছো নামগুলো? ইথেন, স্যার এটা মাধ্যমিক ছিল কিন্তু বাদ দিয়ে দিয়েছে। বাদ দিয়ে দিয়েছে, ইথেন, ইথিন বা ইথিলিন, ইথিলিন আর অ্যাসিটিলিন, অ্যাসিটিলিন, তিনটেই কার্বনের একটা যৌগ। এইখানে যে কার্বন যৌগটা মানে এই যৌগটা আছে, এখানে যে কার্বন পরমাণু আছে, সেই কার্বন পরমাণুর সংকরায়ন বলে একটা কথা আছে, সংকরায়ন। সংকরায়নটা আমরা পড়বো কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারে, একে ইংলিশে বলা হয় হাইব্রিডাইজেশন। এখানে কার্বনের সংকরায়ন হচ্ছে sp3, এখন মনে রাখো। আচ্ছা, ইথিলিনের কার্বনের সংকরায়ন হচ্ছে sp2, আর অ্যাসিটিলিনের কার্বনের সংকরায়ন হচ্ছে sp। মুখস্থ রাখলাম এখন, হ্যাঁ, মানে তোমাকে বলে দিল যে ইথেনে কার্বন পরমাণুর সংকরায়ন কত, sp3, ইথিলিনে কার্বন পরমাণু সংকরায়ন sp2, আর অ্যাসিটিলিনে কার্বন পরমাণু সংকরায়ন sp। আচ্ছা, তাহলে আমি এস চরিত্র এখানে লিখছি, এস চরিত্র, ইংলিশে বলা হয় এস ক্যারেক্টার। তাহলে আমি sp3 তে এস ক্যারেক্টার যদি বলি, এটা বুঝে যাবে। দেখো 25%, কি করে 25% বের করলাম? চারটে পরমাণু, চারটে অরবাইটাল আছে, একটা এস তিনটে পি, তাহলে টোটাল চারটে অরবাইটাল, তার মধ্যে একটা পার্ট হচ্ছে এস আর তিনটে পার্ট হচ্ছে পি। তাহলে যদি আমি চারটেকে 100% ভাবি, তাহলে একটা এস আছে, চারটে পি আর তিনটে পি আছে, তাহলে 25% এস আর 75% পি। তাহলে এইখানে তিনটে অরবাইটাল আছে, তিনটেকে 100 ভাবো, তাহলে এখানে এস ক্যারেক্টার কত? বা এটা আরো সহজে বুঝবে, sp আছে, তাহলে এখানে এস ক্যারেক্টার কত, পি ক্যারেক্টার কত, বলো? স্যার এটা মানে বুঝতে পারলাম না, আরেকবার বলেন। এই যে sp অরবাইটাল আছে, sp অরবাইটালে দুটো অরবাইটাল আছে, একটা এস একটা পি, তাহলে দুটোকে নিয়ে আমি ভাবছি 100%, তাহলে কত পার্সেন্ট এস আছে, কত পার্সেন্ট পি আছে? 50% তাহলে 50% এস চরিত্র আছে। এইখানে দেখো sp3 তে কি আছে, একটা এস তিনটে পি, মানে টোটাল চারটে অরবাইটাল আছে, তাহলে এস ক্যারেক্টার কত, 25%, আর 75% পি, তাহলে sp2 তে কি হবে, sp2 তে হবে 33.3% বা 33.4% এস আর বাকিটা পি। তাহলে তুমি কি দেখতে পাচ্ছ, এই যৌগে কার্বনের সংকরায়ন sp3, এই যৌগে কার্বনের সংকরায়ন sp2, এই যৌগে কার্বনের সংকরায়ন sp। তাহলে এই যৌগে কার্বনের এস চরিত্র 25%, এস চরিত্র 33% আর এস চরিত্র 50%, 33.4। তাহলে এস চরিত্র বৃদ্ধি পাচ্ছে, তাই না? হ্যাঁ স্যার। এবার ইলেকট্রোনেগেটিভিটি, তাহলে 5 নাম্বার পয়েন্ট হচ্ছে যে কোন মৌলের সংকরায়ন অবস্থার উপর কিভাবে ইলেকট্রোনেগেটিভিটি নির্ভর করে। সংকরায়নে যদি এস চরিত্র বৃদ্ধি পায়, ইলেকট্রোনেগেটিভিটি বৃদ্ধি পায়, লিখে রাখো। সংকরায়নে এস চরিত্র বৃদ্ধি পেলে ইলেকট্রোনেগেটিভিটি বৃদ্ধি পায়। তাহলে যেহেতু তোমার এখানে এস ক্যারেক্টার 25%, তাহলে এই যে কার্বনটা আছে তার ইলেকট্রোনেগেটিভিটি আর ইথিলিনের যে কার্বন আছে তার ইলেকট্রোনেগেটিভিটির তুলনায়, মানে এর তুলনায় এর বেশি, আর আবার এই কার্বনের ইলেকট্রোনেগেটিভিটি আরো বেশি। তাহলে তুমি চোখে দেখতেই পাচ্ছ যে তিনটের ক্ষেত্রেই কার্বন, কিন্তু যদি সংকরায়ন পরিবর্তন হয়, এস ক্যারেক্টার পরিবর্তন হয়, তাহলে ইলেকট্রোনেগেটিভিটি পরিবর্তন হবে। তাহলে এই কার্বনের ইলেকট্রোনেগেটিভিটি সব থেকে বেশি এই কার্বনের তুলনায় আর এই কার্বনের তুলনায়।
তাহলে ইলেকট্রোনেগেটিভিটি কিন্তু কোনো মৌলের ক্ষেত্রে নির্দিষ্ট নেই। মৌলটার কোন যৌগের সাথে মানে কোন যৌগের অংশ, যেমন এই কার্বনটা, এটাও কার্বন, এটাও কার্বন, এটাও কার্বন। যেমন আমি যদি প্রশ্ন করি আয়োনাইজেশন এনার্জি, প্রত্যেকটা কার্বনের ক্ষেত্রেই ফিক্সড, প্রত্যেকটা কার্বনের ক্ষেত্রেই ফিক্সড, কারণ কার্বনের একটা নিজস্ব ধর্ম, কার্বনের একক পরমাণুর ধর্ম আয়োনাইজেশন এনার্জি বা ইলেকট্রন অ্যাফিনিটি। কিন্তু ইলেকট্রন নেগেটিভিটি কার্বনের একক ধর্ম নয়, কোন যৌগে সেই কার্বনটা আছে তার উপরও নির্ভর করে। তাহলে সংকরায়ন যদি চেঞ্জ হয়, এস চরিত্র চেঞ্জ হবে, এস চরিত্র যদি চেঞ্জ হয় ইলেকট্রন নেগেটিভিটি চেঞ্জ হবে। সবচেয়ে বেশি ইলেকট্রোনেগেটিভিটি কার হবে, যে ক্ষেত্রে এস চরিত্র বেশি হবে। তাহলে এখান থেকে তুমি বুঝতে পারলে যে সংকরায়নটা উপর নির্ভর করছে ইলেকট্রোনেগেটিভিটি। এখন একটা প্রশ্ন ভেবে নাও, তোমাকে দিয়েছে যে কার্বনের, কোশ্চেনটা লেখো, কার্বনের ইলেকট্রোনেগেটিভিটি কার্বনের সমস্ত যৌগের ক্ষেত্রে সমস্ত যৌগে লিখে নাও, কার্বনের সমস্ত যৌগে একই হবে। কার্বনের ইলেকট্রোনেগেটিভিটি কার্বনের সমস্ত যৌগে একই হবে, হাইফেন দিয়ে লেখো, উত্তরের সাপেক্ষে যুক্তি দাও। উত্তরের সাপেক্ষে যুক্তি দাও। তাহলে তোমার প্রথম অ্যান্সার কি হবে? কার্বনের সমস্ত যৌগে কার্বনের ইলেকট্রোনেগেটিভিটি কি একই হয়? হ্যাঁ স্যার। একই দেখতে পাচ্ছ, এখানে কার্বনের সমস্ত যৌগে কার্বনের ইলেকট্রোনেগেটিভিটি একই হচ্ছে না, মানে শুধু কার্বনের ক্ষেত্রে একই হবে। কেন? এইখানে কার্বনের ইলেকট্রোনেগেটিভিটি আর এখানে কার্বনের ইলেকট্রোনেগেটিভিটি আর এখানে কার্বনের ইলেকট্রোনেগেটিভিটি একই না স্যার। তাহলে তুমি বলছো হ্যাঁ একই হবে। কার্বনের সমস্ত যৌগে কার্বনের ইলেকট্রোনেগেটিভিটি একই হয় না, এটা অ্যান্সার। কার্বনের সমস্ত যৌগে কার্বনের ইলেকট্রোনেগেটিভিটি একই হয় না। এবার ব্যাখ্যা দেবে, কিভাবে ব্যাখ্যা দেবে? কার্বন, অ্যান্সার লেখো, কার্বনের ইলেকট্রোনেগেটিভিটি কার্বনের সমস্ত যৌগে একই হয় না। এটার ব্যাখ্যা দেবো যখন CH3CH3 CH2 ডাবল বন্ড CH2 আর CH ট্রিপল বন্ড CH, এক্ষেত্রে কার্বনের ইলেকট্রোনেগেটিভিটি একই নয়। সব থেকে বেশি ইলেকট্রোনেগেটিভিটি এই কার্বনের আর সব থেকে কম ইলেকট্রোনেগেটিভিটি এই কার্বনের। তার মানে ইলেকট্রোনেগেটিভিটি নির্ভর করে সংকরায়ন অবস্থার উপরে। যেহেতু এক্ষেত্রে সংকরায়ন sp আর এর এস চরিত্র 50%, আর এক্ষেত্রে sp3 এর এস চরিত্র 25%। এস চরিত্র বৃদ্ধি পেলে ইলেকট্রোনেগেটিভিটি বৃদ্ধি পায়। সমানুপাতিক লেখো, এস চরিত্র। এবার একটা প্রশ্ন হতে পারে, স্যার এস চরিত্র বৃদ্ধি পেলে ইলেকট্রোনেগেটিভিটি বেশি হয় কেন? এস অরবিটালটা নিউক্লিয়াসের কাছে থাকে না দূরে থাকে? তাহলে নিউক্লিয়াসের কাছে যদি এস থাকে, তাহলে এস চরিত্র বৃদ্ধি পেলে নিউক্লিয়াসের তত বেশি কাছে থাকবে। আর নিউক্লিয়াসের কাছে মানে কি? পজিটিভ চার্জের কাছে। তাহলে পজিটিভ চার্জের কাছে থাকলে ইলেকট্রনকে তো সে নিজের দিকে টানবে। হ্যাঁ স্যার। আচ্ছা, এই একই প্রশ্ন তোমার নাইট্রোজেনের ক্ষেত্রেও দিতে পারে, যে নাইট্রোজেনের সমস্ত যৌগে নাইট্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি কি একই হয়? কি হবে অ্যান্সার? হবে না। যেমন আমি তোমাকে উদাহরণ দিচ্ছি, এইটা ভেবে নাও NO2 প্লাস, নাইট্রোজেনের একটা যৌগ, আর একটা হচ্ছে NO2 মাইনাস।
এটাও কার্বন নাইট্রোজেনের একটা যৌগ। আর একটা হচ্ছে NO3-। এইখানে নাইট্রোজেনের যে যৌগটা আছে NO2+, নাইট্রোজেনের সংকরায়ন হচ্ছে sp। এটা কিভাবে হচ্ছে এটা এখন মুখস্থ রাখো, আমি পরে শিখিয়ে দেবো কেমিক্যাল বন্ডিং এ, মুখস্থ করতে হবে না, তুমি নিজেই বের করতে পারবে যে এর সংকরায়ন sp। আচ্ছা, NO2- এর সংকরায়ন হচ্ছে sp2, আর NO3- এর সংকরায়ন হচ্ছে sp3। তাহলে এর NO2+ এর এস চরিত্র কত? 50%। এর 33.4% বা 33.33%, আর এর হচ্ছে 25%। তাহলে তোমার মনে হচ্ছে কোন নাইট্রোজেন, এই নাইট্রোজেন না এই নাইট্রোজেন না এই নাইট্রোজেন, কার ইলেকট্রোনেগেটিভিটি বেশি? NO2। NO2+ এর যে নাইট্রোজেন তার ইলেকট্রোনেগেটিভিটি সব থেকে বেশি। এইদিকে ইলেকট্রোনেগেটিভিটি হ্রাস পাচ্ছে যেহেতু এস চরিত্র হ্রাস পায়। তাহলে এটা হয়ে গেল ইলেকট্রোনেগেটিভিটি কি কি ফ্যাক্টরের উপর নির্ভর করে। এখন ইলেকট্রোনেগেটিভিটি বাম দিক থেকে ডান দিকে যদি যাই পর্যায় সারণী, তাহলে কিরকম চেঞ্জ হয়, আর উপর থেকে নিচের দিকে যদি যাই তাহলে কিরকম চেঞ্জ হয়, এটাও মাধ্যমিক লেভেলে পড়ে নিয়েছো। দেখো, বাম দিক থেকে ডান দিকে গেলে জেড স্টার কি হয়? বৃদ্ধি পায়, বৃদ্ধি পায়, একদম ঠিক। আচ্ছা, আর কি হয়? হ্রাস পায়। তাহলে ইলেকট্রোনেগেটিভিটি কি হবে? হ্রাস পাবে। স্যার বৃদ্ধি পাবে। তাহলে হ্রাস পাবে বলছে কেন? এই দুটো ফ্যাক্টর তো তোমার বৃদ্ধির কারণ। আর তাছাড়াও দেখো, আয়োনাইজেশন এনার্জি বৃদ্ধি পায়, ইলেকট্রন অ্যাফিনিটি বৃদ্ধি পায়, আর ইলেকট্রন নেগেটিভিটিও বৃদ্ধি পায়। এই তিনটে ধর্ম এইদিকে বৃদ্ধি পায়, আর আলাদা কালিতে লিখলাম, আর এইদিকে হ্রাস পায়। তাহলে এই চারটে পয়েন্ট ভালো করে মনে রাখবে, মানে চারটে ধর্ম, রেডিয়াস হ্রাস পায়, আয়োনাইজেশন এনার্জি বৃদ্ধি পায়, ইলেকট্রন অ্যাফিনিটি বৃদ্ধি পায়, আর ইলেকট্রন নেগেটিভিটি বৃদ্ধি পায়। তুমি দেখো না, একটু আগেই তো আমরা এই ফর্মুলাটা লিখলাম, ইলেকট্রন নেগেটিভিটি সমান আয়োনাইজেশন এনার্জি প্লাস ইলেকট্রন অ্যাফিনিটি ডিভাইডেড বাই 2। তাহলে এটাও বৃদ্ধি পাচ্ছে, এটাও বৃদ্ধি পাচ্ছে, তাহলে এটাও বৃদ্ধি পাবে। যে কোনো মৌলের বাম দিক থেকে ডান দিকে আয়োনাইজেশন এনার্জি বাড়ে, ইলেকট্রন অ্যাফিনিটি বাড়ে, ইলেকট্রন নেগেটিভিটিও বাড়ে, আর রেডিয়াস হ্রাস পায়। উপর থেকে নিচের দিকে কি জেড স্টার একই থাকে, একই থাকে, আর হ্রাস পায়, সরি আর বৃদ্ধি পায়। তাহলে ইলেকট্রোনেগেটিভিটি কি হবে? হ্রাস পাবে। হ্রাস পাবে। তাহলে এটাও দেখো, গ্রুপ বরাবর, গ্রুপ বরাবর উপর থেকে নিচের দিকে ইলেকট্রোনেগেটিভিটি বাড়ে, আয়োনাইজেশন এনার্জি সরি ইলেকট্রন নেগেটিভিটি হ্রাস পায়, আয়োনাইজেশন হ্রাস পায়, ইলেকট্রন অ্যাফিনিটিও হ্রাস পায়, হ্রাস পাবে। তিনটেই হ্রাস পায়, শুধু আর বৃদ্ধি পায়। এখন পুরো পর্যায় সারণীতে লেফট টু রাইট গেলে বাড়ে, ফ্লুরিনে ম্যাক্সিমাম হয়, ফ্লুরিনের ম্যাক্সিমাম। তাহলে পুরো পর্যায় সারণীতে ফ্লুরিনের ইলেকট্রন নেগেটিভিটি সব থেকে বেশি, আর সিজিয়ামের সব থেকে কম। আরেকটা কোশ্চেন দেয় তোমাকে, বলে দিই, নিষ্ক্রিয় গ্যাসগুলোর ইলেকট্রোনেগেটিভিটির মান 0 হয়। কোশ্চেনটা লিখে রাখো, নিষ্ক্রিয় গ্যাসের বা নিষ্ক্রিয় গ্যাস মৌলগুলির ইলেকট্রোনেগেটিভিটি 0 হয়। কেন? ব্যাখ্যা কর। তাহলে ব্যাখ্যা করব 0 হয় কেন। এটা দেখো খুব সহজেই ব্যাখ্যা করা যায়, নিষ্ক্রিয় গ্যাসগুলোর ইলেকট্রোনেগেটিভিটি 0 হয়। তুমি দেখো নিষ্ক্রিয় গ্যাস সমযোজী বন্ধন গঠন করে না। একদম ঠিক, নিষ্ক্রিয় গ্যাসগুলো তো সমযোজী বন্ধনই গঠন করে না। হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, এরা তো সমযোজী বন্ধনই গঠন করে না। যদি সমযোজী বন্ধন গঠন না করে তাহলে বন্ধনের ইলেকট্রন জোড়কে নিজের দিকে টানার ক্ষমতা বা প্রবণতার ব্যাপার আসবেই না।
যেহেতু নিষ্ক্রিয় গ্যাসগুলি কোনো সমযোজী বন্ধনে আবদ্ধ হয় না, তাই এরা বন্ধন ইলেকট্রন জোড়কে নিজের দিকে টানার প্রবণতা বা আকর্ষণ দেখায় না, অর্থাৎ এদের ক্ষেত্রে কোনো ইলেকট্রোনেগেটিভিটি দেখা যায় না, এদের ইলেকট্রোনেগেটিভিটি শূন্য। আমার অ্যান্সারটা লেখা আছে নোটে ভালোভাবে, বা না লেখা থাকলেও তুমি বই থেকে পেয়ে যাবে, দেখবে লেখা আছে বইতে পেয়ে যাবে, খুব সুন্দরভাবে লেখা আছে, 2 লাইনের অ্যান্সার, বেশি নেই। এবার এর ব্যতিক্রম আছে, যদিও আমাদের ক্লাস 11-এ ব্যাপারটা নেই, ক্লাস 12-এ গেলে আমরা জানতে পারবো যে কিছু কিছু নিষ্ক্রিয় মৌল আছে যারা বন্ধন গঠন করে, সমযোজী বন্ধন গঠন করে, যেমন জেননের সাথে ফ্লুরিনের যৌগ আছে, জেননের সাথে ফ্লুরিনের একটা যৌগ XCF2, তাহলে এইখানে কিন্তু জেননের ইলেকট্রোনেগেটিভিটি ব্যাপারটা চলে আসবে, যদিও এটা ব্যতিক্রম, ক্লাস 12-এ আমরা এটা নিয়ে পড়বো, আলোচনা করব। তবে তুমি সাধারণত বলবে নিষ্ক্রিয় গ্যাস কোনো বন্ধনে আবদ্ধ হয় না, সমযোজী বন্ধনে আবদ্ধ না হলে সমযোজী বন্ধনের ইলেকট্রন জোড়কে নিজের দিকে টানার বা আকর্ষণ করার ক্ষমতা ও প্রবণতার তাৎপর্যহীন, এখানে কোনো ব্যাপারই আসবে না, তাই নিষ্ক্রিয় গ্যাস এর ইলেকট্রন নেগেটিভিটি শূন্য ধরা হয়। শ্রেণী বরাবর উপর থেকে নিচের দিকে আমি বলেই দিচ্ছি কি হয়, আর পুরো পর্যায় সারণীতে সবচেয়ে বেশি হয়ে গেল ফ্লুরিনের ইলেকট্রোনেগেটিভিটি। এবার সবচেয়ে কম বলে দিয়েছি সিজিয়াম। এখন প্রশ্ন হচ্ছে যে ইলেকট্রোনেগেটিভিটি কিভাবে আমরা মানগুলো পেলাম। বিভিন্ন স্কেল আছে ইলেকট্রোনেগেটিভিটিকে পরিমাপ করার জন্য, যেমন আমি যদি বলি তোমার ওয়েট মাপার জন্য, ওজন মাপার জন্য ওয়িং মেশিন আছে, ওজন করার মেশিন আছে, সেই ওজন করার মেশিনে তুমি যখন নিজের ওয়েট চেক করো তাহলে তুমি নিজের ওয়েট পাও। ঠিক একই রকম ভাবে নিজের হাইট তুমি যদি মাপতে চাও, কতটা লম্বা তুমি কতটা বেঁটে, তার মানে হাইট চেক করার জন্য কোনো স্কেল আছে বা কোনো পদ্ধতি আছে, সেই পদ্ধতি বা সেই স্কেলের সাহায্যে তুমি নিজের হাইট পরিমাপ করো। ঠিক একই রকম ভাবে ইলেকট্রোনেগেটিভিটি মাপার জন্য বিভিন্ন স্কেল আছে, সেই স্কেলগুলো আমাদের কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারে ডিটেলসে আছে, আমি এখানে আর বলছি না। স্কেলগুলো বিভিন্ন স্কেলের সাহায্যে ইলেকট্রোনেগেটিভিটি মাপা হয়, শুধু নামগুলো কয়েকটা বলে দিচ্ছি। যেমন পাউলিং স্কেল বলে একটা স্কেল আছে, পাউলিং স্কেল, এটা একটা ইলেকট্রোনেগেটিভিটি মাপার পরিমাপ করা একটা স্কেল। 2 নম্বর আর একটা স্কেল আছে মুলিকান স্কেল, এই দুটো স্কেল পাউলিং স্কেল আর মুলিকান স্কেল। এছাড়া আরেকটা স্কেল আছে, সেটা হচ্ছে অলড্রিজ র্যাকো স্কেল। অলড্রিজ আর র্যাকো দুজন বিজ্ঞানীর নাম আছে, তাদের নাম অনুযায়ী স্কেলটা আছে। অলড্রিজ র্যাকো স্কেল, এই স্কেলগুলোতে ইলেকট্রোনেগেটিভিটি মাপা হয়। যেমন আমি যে ভ্যালুগুলো পর্যায় সারণীতে, তোমাদের কাছে পিরিয়ডিক টেবিল আছে তো, সেই পিরিয়ডিক টেবিলে দেখবে কিছু ইলেকট্রোনেগেটিভিটি গুলো ভ্যালু দেওয়া থাকে, সেই ভ্যালুগুলো যে স্কেলে মাপা হয় সেই স্কেলটা পাউলিং স্কেল অনুযায়ী। যেমন পাউলিং স্কেলে ফ্লুরিনের ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে 4.0, অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে 3.5, এটা লিখে রাখো, সবচেয়ে বেশি ফ্লুরিন, তারপরে অক্সিজেন দ্বিতীয়, তারপরে আসছে নাইট্রোজেন, আর প্রায় একই ক্লোরিন 3.0, 3.0। যেহেতু নাইট্রোজেনের আকার ছোট তাই নাইট্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি সামান্য বেশি। তারপরে কি আসছে, তারপর আসছে কার্বন, আর কার্বনের সাথে সাথে প্রায় একই রকম সালফার 2.5, 2.5। আবার কার্বনের যেহেতু আকার ছোট তাই ইলেকট্রোনেগেটিভিটি একটু বেশি ভাবা হয় বা ধরা হয়। আর ফসফরাস আর হাইড্রোজেন 2.1। আর সিজিয়াম তো বললাম সব থেকে কম, সিজিয়ামের ইলেকট্রন নেগেটিভিটি 0.7। তাহলে এইগুলো হয়ে গেল ইলেকট্রন নেগেটিভিটির কিছু মান, যেটা পাউলিং স্কেল অনুযায়ী। এই স্কেলগুলো নিয়ে কেমিক্যাল বন্ডিং বলো।
মানগুলো মুখস্থ করতে হবে? মানগুলো মুখস্থ করতে হবে না, কার বেশি কার কম মনে রাখলে খুব ভালো, আর মান মুখস্থ রাখলে তো খুব ভালো, তোমার এটা নিটে কাজে লাগবে যদি মান মুখস্থ রাখতে পারো। তো এটা পাউলিং স্কেল অনুযায়ী কম বেশি হতে পারে, অনেক বইতে অনেক রকম দেয়, কিন্তু এটা আমি স্ট্যান্ডার্ড একটা বই থেকে বলছি। আর এই ভ্যালুগুলো পাউলিং স্কেল অনুযায়ী পেয়েছি। এই পাউলিং স্কেল সম্পর্কে আমরা কেমিক্যাল বন্ডিং আলোচনা করব। আর লাস্ট কোশ্চেন, আজকে পড়ানোর লাস্ট কোশ্চেন, আর খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এইচএস লেভেলের জন্য খুব ইম্পর্টেন্ট, এইচএস এ প্রায় কোশ্চেনটা দেয়, এটার অ্যান্সারও আমি নোটে দিয়ে দেবো। সেটা হচ্ছে ইলেকট্রন আসক্তি এবং ইলেকট্রোনেগেটিভিটির পার্থক্য লেখো। এইচএস এর কোশ্চেন লিখতে পারবো, আমি একটু বলে দিই ছোট্ট করে। দেখো, ইলেকট্রন আসক্তি যেটা, সেটা হচ্ছে কোনো মৌলের গ্যাসীয় অবস্থায় বিচ্ছিন্ন একটা পরমাণুর ভূমিস্তরে বহিস্থ কক্ষে ইলেকট্রন স্থাপন করলে যে শক্তির নির্গত হয়, মানে একটা শক্তির পরিমাণ যেটা মুক্ত হয়। আর ইলেকট্রোনেগেটিভিটি কি? সমযোজী বন্ধনে আবদ্ধ পরমাণুর বন্ধন ইলেকট্রন জোড়কে নিজের দিকে আকর্ষণ করার প্রবণতা, মানে সংজ্ঞাটা। ইলেকট্রন অ্যাফিনিটি একটা বিচ্ছিন্ন পরমাণুর ধর্ম, একা পরমাণু ধর্ম, আর সমযোজী বন্ধনে আবদ্ধ পরমাণুর ধর্ম কি? ইলেকট্রোনেগেটিভিটি। আর ইলেকট্রন অ্যাফিনিটির একটা মান আছে, একক আছে, কিলো ক্যালোরি পার মোল বা কিলো জুল পার মোল বা ইলেকট্রন ভোল্ট পার অ্যাটম। আর ইলেকট্রোনেগেটিভিটি কোনো একক নেই, এর কোনো একক নেই, এটা একটা সংখ্যা দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, প্রত্যেকটা মৌলের ইলেকট্রন আসক্তির নির্দিষ্ট একটা মান আছে, যেমন ফ্লুরিনের ইলেকট্রন আসক্তি -328, ক্লোরিনের ইলেকট্রন আসক্তি -349, একদম ফিক্সড ভ্যালু আছে, চেঞ্জ হয় না। কিন্তু ইলেকট্রোনেগেটিভিটির মান পরিবর্তন হয়, কি সংকরায়ন আছে তার উপর নির্ভর করে ইলেকট্রোনেগেটিভিটি পরিবর্তন হতে পারে। যেমন কার্বনের সমস্ত যৌগে কার্বনের ইলেকট্রোনেগেটিভিটি ফিক্সড, কোনো মান নেই। আর কি আছে? ইলেকট্রন অ্যাফিনিটির কোনো স্কেল নেই, মাপার জন্য কোনো স্কেল নেই, কিন্তু ইলেকট্রন নেগেটিভিটি মাপার জন্য স্কেল আছে, যেমন পাউলিং স্কেল, মুলিকান স্কেল, এরকম মান স্কেল আছে। আচ্ছা, ইলেকট্রন নেগেটিভ অ্যাফিনিটি পরীক্ষার সাহায্যে প্রাপ্ত একটা মান, এটা এক্সপেরিমেন্টাল রেজাল্ট। আর ইলেকট্রন নেগেটিভিটি একটা তাত্ত্বিক মান, একটা থিওরিটিক্যাল একটা ভ্যালু। এই যে মানগুলো বের করেছি, এগুলো ওই পাউলিং স্কেল অনুযায়ী থিওরিটিক্যালি বের করেছি, প্র্যাকটিক্যাল কোনো ভ্যালু নেই। তাহলে এই কটা পার্থক্য তোমরা একটু পড়ে নেবে, নোটে খুব ভালোভাবে লেখা আছে। এখান পর্যন্ত আজকে থাকবে। এরপরে ছোট ছোট কয়েকটা প্রপার্টি আছে, সেটা খুব সহজেই আর একদিন পড়ালেই হয়ে যাবে। এখান পর্যন্ত কোনো যদি কোশ্চেন তোমাদের থাকে আমাকে করো, আজকে এখান পর্যন্ত থাকবে।